যে ধ্বনি জাগায় প্রাণ, সে আওয়াজ তোলে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও সাগরদ্বীপ FM ৯৯.২ থেকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ ফোন ও লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাপিয়া সুলতানা। বন্ধুরা, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। শ্রোতা বন্ধুরা, জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের অবদান এবং ভালোবাসার প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে উৎসব হিসেবেই পালন করা হয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেমস প্রকল্পের ফোন ইন লাইভ অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। আজ শুনব অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির সহযোগিতায় অ্যাক্টিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ফেজ 3 UNDP, ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আলোচক হিসেবে সরাসরি যুক্ত আছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা কমিউনিটি সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী, এবং ফোনে যুক্ত আছেন জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, মাইজদি, নোয়াখালী। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গ্রাম আদালতের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি রেডিও সাগরদ্বীপের এরকম একটা আয়োজনে আমাদেরকে অতিথি হিসাবে দাওয়াত দেওয়ার জন্য। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনাদের সবাইকে আজকের এই আলোচনায় আমিও স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আলোচনা চলাকালীন সময়ে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সরাসরি ফোন কল, SMS এবং ফেসবুক পেজের মাধ্যমে। যে নাম্বারটিতে আপনি ফোন কল বা SMS করবেন, নাম্বারটি হলো 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি, 01316744888। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। সম্মানিত আলোচক, আমি আপনাদের কাছে ফিরে যাচ্ছি। আমি প্রথমে জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, মাইজদি, নোয়াখালী, আপনার কাছে জানতে চাচ্ছি, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তাই শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব, নারীর অধিকার বা সমতা বলতে কি বুঝি? সম্মানিত আলোচক, আপনার দিক থেকে যদি বলেন। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা নারী অধিকার হলো বিশ্বব্যাপী নারী ও মেয়েদের জন্য দাবি করা অধিকার। কিছু দেশে অধিকারগুলো প্রাতিষ্ঠানিক বা আইন অথবা স্থানীয় প্রথা বা আচরণ দ্বারা সমর্থিত, যেগুলো বাংলাদেশেও অনেক কিছু আইন দ্বারা সমর্থিত আছে, কিছু প্রথাগত সমর্থিত আছে। এইগুলো দিয়ে আমরা নারী অধিকার বা সমতাকে বুঝাই। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। এবারে যদি নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু বলতেন। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন বিষয়টা এই শব্দ দুটি আমরা পরিচিত। বর্তমান বিশ্বে নারী ক্ষমতায়ন খুবই আলোচিত একটি বিষয়। নারী ক্ষমতায়ন বলতে আমরা এমন এক ধরনের অবস্থাকে বোঝায় যে অবস্থা নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে স্বাধীন ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে। জি, নারী ক্ষমতায়ন তখনই সম্ভব যখন কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী তার শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে এবং নিজেকে নিয়োজিত করতে পারে। মূলত আমরা নারী ক্ষমতার মধ্যে এটা কি বোঝাচ্ছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আমরা এখন গ্রাম আদালত বিষয় কেন্দ্রিক কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরব।
আমি এবারে উপস্থিত আলোচক মোহাম্মদ আশরাফুদ্দিন, উপজেলা কোঅর্ডিনেটর, হাতিয়া, নোয়াখালী, আপনার কাছে জানতে চাচ্ছি গ্রাম আদালত কি? গ্রাম আদালত কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম আদালত কোথায় বসে? সম্মানিত আলোচক। ধন্যবাদ পাপি আপাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। গ্রাম আদালত আইন 2006 অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে এখতিয়ারাধীন এলাকায় কতিপয় ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তি করার জন্য যে আদালত গঠিত হয় সেটা হচ্ছে মূলত গ্রাম আদালত। জি, আর গ্রাম আদালতরা মূলত হচ্ছে 1976 সালের এক অধ্যাদেশের মধ্য দিয়ে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়। 2006 সালে এসে হচ্ছে গ্রাম আদালত আইন প্রণয়ন হয় এবং 2016 সালে এসে বিধিমালা তৈরি করা হয়। এখানে মূলত আপনি একটা প্রশ্ন করছিলেন যে গ্রাম আদালত কাদের নিয়ে গঠিত হয়। জি, গ্রাম আদালত মূলত হচ্ছে আবেদনকারী এবং প্রতিবাদী উভয় পক্ষের 2 জন করে সদস্য এবং একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মোট 5 জন নিয়ে হচ্ছে গ্রাম আদালত গঠন করা হয়। তবে এক্ষেত্রে আবেদনকারী একজন অবশ্যই ইউপি সদস্য হতে হবে এবং একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক প্রতিপক্ষ যিনি আছেন বা বিবাদী সেও হচ্ছে একজন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অবশ্যই থাকতে হবে এবং পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে একজন নিয়ে হচ্ছে মোট 5 জন। এই 5 জনের সমন্বয়ে হচ্ছে আদালত গঠিত হয়। এটা অবশ্যই ইউনিয়ন পরিষদে একটা এজলাস আছে, ওই এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করেন। তবে গ্রাম আদালতের কেউ যদি মনে করেন যে কোনো বিষয়ে বা কোনো বিবাদের বিষয়বস্তু অবগত হওয়ার জন্য তারা কোনো বিষয়ে জানার জন্য ইচ্ছে করলে স্থানীয়ভাবে পরিদর্শন করতে পারে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। এবারে আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারি মামলা ও দেওয়ানি মামলা কোনগুলো? আমরা এখানে দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে আমরা বলছি যে ফৌজদারি মামলা আর একটা হচ্ছে দেওয়ানি মামলা। এই দুই ধরনের বিরুদ্ধে হচ্ছে এই গ্রাম আদালতে মীমাংসা হয়। দেওয়ানি মামলাগুলো হচ্ছে কোনো চুক্তি, রসিদ বা অন্য কোনো দলিল মূল্যে প্রাপ্য টাকা আদায়ের জন্য আপনি মামলা করতে পারবেন। তারপর হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায়ের জন্য মামলা। স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার পর 1 বছরের মধ্যে এর দখল পুনরুদ্ধারের জন্য হচ্ছে মামলা। কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য আপনি ক্ষতিপূরণ আদায়ের মামলা করতে পারবেন। তারপরে হচ্ছে গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে যদি ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে মামলা করা যায়। কৃষি শ্রমিকের পরিশোধ যে মজুরি বা তার ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করা যায়। কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া যদি ভরণ পোষণ আদায়ের মামলা, এটা অবশ্য আগে ছিল না, এটা 2024 সালে সংশোধনের মধ্য দিয়ে হচ্ছে নতুন করে এটা সংযোজন করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো আইন। এটার মাধ্যমে হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদে অনেকেই উপকৃত হবে, বিশেষ করে আমাদের নারীরা। জি, ধন্যবাদ আপা। জি, সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন এর দ্বিতীয় পর্ব। সম্মানিত আলোচক মোহাম্মদ আশরাফুদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী, আপনার কাছে ফৌজদারি মামলা সম্পর্কে জানতে চাচ্ছি। কলহ বা মারামারি, নারীর শালীনতা উদ্দেশ্যের হয়রানি বা অঙ্গভঙ্গি করা, প্রতারণা, বিশ্বাস ভঙ্গ করা, বেআইনি সমাবেশ, হুমকি বা ইপটিজিং সহ এরকম ফৌজদারি মামলাগুলো হচ্ছে গ্রাম আদালতে করতে পারবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক মোহাম্মদ আশরাফুদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। প্রিয় শ্রোতা, এরই মধ্যে আমাদের কাছে অনেকগুলো ফোন এসেছে। অনেকে আমাদের কাছে SMS করেছেন। আপনারা যদি গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন দ্বিতীয় পর্বে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ফোন বা SMS করতে পারেন 01316744888 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি 01316744888 এই নাম্বারে। সম্মানিত আলোচক মোহাম্মদ আশরাফুদ্দিন, আপনার কাছে একটি SMS এসেছে রিতা শূন্যচর থেকে। তিনি জানতে চেয়েছেন গ্রাম আদালতের বিচার কোথায় বসে। ধন্যবাদ। যিনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে যে শ্রোতা আমাদের সাথে যুক্ত আছেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রশ্ন করার জন্য। গ্রাম আদালত সাধারণত হচ্ছে যেই ইউনিয়নে এই ঘটনাটা ঘটে সেখানে হচ্ছে মূলত গ্রাম আদালত বসে। আপনার যদি আমরা যদি ধরি যে হাতিয়া 11টা ইউনিয়ন আছে, এখানে 11টা ইউনিয়নের মধ্যে যদি ধরে নেন আপনি তমরুদ্দিতে একটা ঘটনা ঘটলো, তাহলে অবশ্যই এই ঘটনাটা যেখানে ঘটছে
সেই তমরুদ্দি ইউনিয়ন পরিষদে মামলাটা করতে হবে, আর ওই পরিষদে হচ্ছে গ্রাম আদালত বসবে। আচ্ছা, মাসে কয়দিন বসে? গ্রাম আদালত মাসে কয়দিন বসে? গ্রাম আদালত সাধারণত হচ্ছে মাসে 4 দিন বসে, প্রতি বুধবার। এটা হচ্ছে নোয়াখালী ডিসি অফিস থেকে আমাদের যিনি স্যার আছেন উনি একটা নির্দিষ্ট দিন, সেটা হচ্ছে বুধবার। এখানে এই 11টা ইউনিয়নে প্রতি বুধবারই হচ্ছে গ্রাম আদালত কার্যক্রম শুরু হয় এবং মাসে 4 বার বসে। সম্মানিত শ্রোতা, রীতা শূন্যচর থেকে যিনি জানতে চেয়েছেন, আপনার উত্তর পেয়েছেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন গ্রাম আদালতে নারীর ক্ষমতায়নের দ্বিতীয় পর্ব। আমরা এখন ফোনে যুক্ত থাকা আমাদের সম্মানিত আলোচক জনাব হাসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প, মাইজদি নোয়াখালী। আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি, নারীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাম আদালত গঠনের বিধান কি? সম্মানিত আলোচক। ধন্যবাদ। আপনারা জানেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 12 জন মেম্বার আছেন, সদস্য আছেন। এর মধ্যে 9 জন হচ্ছেন পুরুষ মেম্বার এবং 3 জন হচ্ছেন সংরক্ষিত আসলে মহিলা মেম্বার। জি। এক্ষেত্রে কোন গ্রাম আদালতে কোন বিরোধী বিষয়ে আবেদনকারী অথবা প্রতিবাদী নারী হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক। অর্থাৎ গ্রাম আদালতে যে মহিলা যে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়, এর মধ্যে আদিপক্ষ বা প্রতিবাদী পক্ষ বা আবেদনকারী যে কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে একজন নারী সংক্রান্ত বিষয়ে জড়িত থাকলে সেখানে একজন মহিলা সদস্য নিয়োগ বাধ্যতামূলক। অর্থাৎ বিবাদী বিষয়ে নারী স্বার্থ থাকবে, নারীর বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ প্যানেলে একজন মহিলা সদস্য অবশ্যই রাখতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিদ্যমান চ্যালেঞ্জগুলো কি কি? ধন্যবাদ। আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে যে গ্রাম আদালত প্রচলিত আছে সেখানে সেটা বাস্তবায়ন করতে গেলে অনেক নারী ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আমরা ফেস করি। প্রথমত আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। এক হচ্ছে নারীদের অধিকার প্রতিষ্ঠার উপায় সম্পর্কে নারীদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার অভাব রয়েছে। গ্রাম আদালতের বিচারিক সেবা বা সেবা প্রক্রিয়া সম্পর্কে নারীরা কম জানেন। নারী, প্রতিবন্ধী ব্যক্তি বা অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যাতায়াত পরিবহন সুবিধার অভাব। আমাদের দেশে এরকম কোনো পরিবহন ব্যবস্থা নাই একজন প্রতিবন্ধী যাতে সহজে নারী প্রতিবন্ধী যাতে সহজে ইউনিয়ন পরিষদে যেতে পারে। পরিবারের বাইরে এসে নারীর বিচার প্রার্থনার বিষয়টিকে পারিবারিক ও সামাজিকভাবে অনুৎসাহিত করা হয়। আমাদের ফ্যামিলি অনেক রক্ষণশীল পরিবার, একজন নারী যে সে ইউনিয়ন পরিষদে গিয়ে তার বিচার চাইবে এটাও সামাজিকভাবে অনেকটা মেনে নিতে চায়নি। তারপর নিরাপত্তাবোধের অভাব, একজন নারী তার নিরাপত্তাবোধের অভাব আমরা পরিলক্ষিত হয়। অবকাঠামোগত সুবিধার অভাব, যেমন পরিচ্ছন্ন টয়লেট ও বিশ্রামের জায়গার অভাব। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদগুলোতে র্যাম্প না থাকা, নারীদের জন্য আলাদা কর্নার না থাকা। যেমন একজন নারী যখন ইউনিয়ন পরিষদে যাবেন সে তার জন্য তেমন পরিচ্ছন্ন কোন টয়লেটের আলাদা কোন টয়লেটের ব্যবস্থা না থাকতে পারে না, বা বিশ্রামের জায়গা অভাব নাই, অথবা কোনো ব্রেস্ট ফিডিং বা কোনো শিশু যদি দুধ পান করে ওই দুধ পান করার মতো ব্যবস্থা আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে আসলে থাকে না। এক্ষেত্রে তারা এটা নারীর জন্য একটা চ্যালেঞ্জ। আর ইউনিয়ন পরিষদগুলোতে সেবা প্রদানকারী ব্যক্তিদের আচরণ, ব্যবহার, শব্দচয়ন, সংকেত ও সম্মানের অভাব। এটা আমাদের প্রচলিত, যেহেতু আমরা পুরুষ শাসিত সমাজে দেখা যায় যে নারীদেরকে যে একটা শ্রদ্ধার সাথে যে আচরণ করতে হবে, একটা শব্দচয়ন করতে হবে, সহনশীল মনোভাব দেখাবে, এগুলো আমাদের অনেক সময় অভাব দেখা যায়। এরপর সামাজিক ও ধর্মীয় বাধা, আমি যেটা শুরুতে বলেছি সামাজিক ও ধর্মীয় কতগুলো বাধা আছে। একজন নারী যে ঘর থেকে বের হয়েছে নিজের অধিকারের জন্য নিজের বিচার চাইবে এটা সামাজিক ভাবে কিন্তু অনেকে মেনে নেয় না, ধর্মীয় ভাবে অনেকে এগুলোতে গ্রহণ করে না। সঠিক ও নিরপেক্ষ বিচার পাওয়ার বিষয়ে সংশয় এবং বিচার চলাকালে নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে হয়রানি অসম্মানের আশঙ্কা থাকে। এক্ষেত্রে একজন নারী সেই যে সঠিক বিচারটা পাবে সে বিষয়ে তার একটা শঙ্কা থেকে যায়। আর সবসময় আমাদের দেশে নারীদেরকে একটু কেমন জানি বাঁকা চোখে দেখা হয়, এক্ষেত্রে তার এটার জন্য একটা চ্যালেঞ্জ আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক আপনার যুক্তিসঙ্গত উত্তরের জন্য। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি, গ্রাম আদালতে প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ কি? ধন্যবাদ। এখানেও কতগুলো বাধা রয়েছে।
যেমন গ্রাম আদালতের বিচার পক্ষে অংশগ্রহণের সুযোগ ও অধিকার বিষয়ে নারীদের মধ্যে সচেতনতা ও তথ্যের অভাব, যেটা আমি আগে বলেছি, নারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারপর বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহণকে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা না করা, এটা আমি শুরুতে আর একবার বলেছি, মানে সামাজিকভাবে এটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না, সামাজিকভাবে এটা আমরা মেনে নিতে চাই না। নারীদের বিচারিক সক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণের সংখ্যা এবং নারীদের মতামতকে গুরুত্ব না দেওয়ার যা প্রবণতা বিদায় নারীদেরকে বিচারিক প্যানেলে মনোনীত আনা হয়। দেখা যায় যে অনেক সময় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পুরুষ সদস্যরা মনে করে সে নারী সদস্য, সে কি বিচার করবে, তার কি বিচার করার ক্ষমতা আছে, আছে, গুরুত্ব আছে, সে কি কথা বলতে পারবে, এরকম একটা নারীদেরকে হেয় করে দেখা হয়, অর্থাৎ গুরুত্বহীন ভাবে দেখা হয়। এটা একটা বড় বড় চ্যালেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে বিচারিক প্যানেলে নারীদের অংশগ্রহণ বিষয়ে পুরুষ প্যানেল সদস্যদের অসহযোগিতামূলক মনোভাব দেখা যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক পুরুষের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং নারী সদস্যদের মতামতকে যথাযথ মূল্যায়ন না করা এবং গ্রাম আদালতের প্যানেলে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের আগ্রহের ঘাটতি, এই সমস্ত সীমাবদ্ধতার কারণে অনেক সময় দেখা যায় যে নারী সদস্যরাও আগ্রহ দেখায় না। ধরো আমি ওখানে কিভাবে যাবো, ওখানে পুরুষ সদস্যরা বা চেয়ারম্যান তো আমাকে হয়তো মেনে নেবে না, চেয়ারম্যান আমাকে এটা সহজে নেবে না, সেজন্য তার মধ্যে একটা অনাগ্রহ সৃষ্টি হয়ে থাকে। এইগুলো বাধাগুলো কাজ করে, যে কারণে নারীরা অনেক সময় প্যানেলের সদস্য হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারে না বা নিজেও নিয়োজিত করতে চায় না। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেম প্রকল্পের ফোন ইন লাইভ অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটির সহযোগিতায় অ্যাক্টিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ফেজ 3 ইউএনডিপি, ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ, এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীত্বেরও একটি মহান উদযাপন। এই দিনটি বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। এদিনে আমাদের সমাজে নারীদের কৃতিত্ব উদযাপন করার উপায়গুলো নিয়ে আমাদের সকলের চিন্তা করা উচিত। নারী ও কন্যা শিশুদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা গুরুত্বপূর্ণ। অধিকার সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। সুন্দর একটি সমাজ বা রাষ্ট্র পেতে হলে নারী ও কন্যা শিশুর সকল ধরনের সহিংসতা প্রতিরোধের বা বন্ধের বিকল্প নেই। তার জন্য আমাদেরকে ব্যাপক প্রচারণা না চালাতে হবে এবং এর কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। জনপ্রতিনিধিদের, বিশেষ করে নারী জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্মানিত আলোচক, আমাদের ফোনে যুক্ত আছেন জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ, তৃতীয় পর্যায় প্রকল্প মাইজদি নোয়াখালী। এর মধ্যে আমাদের কাছে একজন শ্রোতা, তিনি জানতে চেয়েছেন শিপন রেহানিয়া থেকে। তিনি জানতে চেয়েছেন ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা কথা আপনারা বলেছেন এতক্ষণ ধরে। সম্মানিত আলোচকগণ, ফৌজদারি মামলা কি এবং দেওয়ানি মামলা কি সংক্ষেপে বলা যায় কিনা, মানে ফৌজদারি মামলা আসলে কি বুঝায়, দেওয়ানি মামলা আসলে কি? সম্মানিত আলোচক আহসানুল্লাহ মামুন, আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের একজন শ্রোতা শিপন রেহানিয়া থেকে তিনি জানতে চেয়েছেন ফৌজদারি এবং দেওয়ানি মামলা আসলে কি, সংক্ষেপে যদি বলতেন। ধন্যবাদ, একটা সুন্দর একটা প্রশ্ন। ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা, এই দুই ধরনের মামলা আমাদের আইনে প্রচলিত আছে। ফৌজদারি মামলা বলতে আমরা গ্রাম আদালত অন্তর্ভুক্ত যে মামলাগুলোকে বুঝি, যে অপরাধ সংগঠিত হলে যে মামলা করে সেটাকে ফৌজদারি বলতে আমরা বুঝি, যেমন কোনো কিছু চুরি হলে, দাঙ্গা হলে, প্রতারণা বলতে কারো সাথে টাকা দেওয়ার কথা ছিল প্রতারণা, বা চেক দিয়েছে কিন্তু ব্যাংকে টাকা নেই, এরকম প্রতারণা হলে, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, তারপর ভয়ভীতি দেখানো বা নারীর শালীনতা হানিকর এরকম কোন অঙ্গভঙ্গি প্রকাশ, এই অপরাধ সংগঠিত হলে এগুলোকে আমরা ফৌজদারি অপরাধ বলি। এই ফৌজদারি অপরাধের যে মামলা করে সেটাকে ফৌজদারি মামলা বলা হয়। আর দেওয়ানি অপরাধগুলো হচ্ছে পাওনা টাকা আদায় সংক্রান্ত কোন অপরাধ ঘটনা হলে, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত
অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত, কোন অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদি পশু অনাধিকার প্রবেশের কারণে কারো ক্ষতিপূরণ সংক্রান্ত, কৃষি শ্রমিকের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়, এবং স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায়। এই সংক্রান্ত অপরাধ সংগঠিত হলে এগুলো যেগুলো মামলা করে সেগুলোকে আমরা বলি মামলা। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। আমাদের শ্রোতা শিপন রেহানিয়া থেকে যিনি জানতে চেয়েছেন আপনার উত্তর পেয়েছেন। সম্মানিত আলোচক জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, আপনার কাছে আরও একটি বিষয়, জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কেন প্রয়োজন? ধন্যবাদ। আসলে জেন্ডার সংবেদনশীল এটা একটু অনেক বিশাল একটা দুইটা শব্দ। জি, আমরা আসলে জেন্ডার সংবেদনশীল বলতে যে বিষয়টাকে বুঝি, জেন্ডার সংবেদনশীল তখনই হবে যখন একটি সমাজে যখন নারী পুরুষ সম অধিকার ভোগ করবে। জি, গ্রাম আদালতের উদ্দেশ্যে অর্জনের জন্য গ্রাম আদালতকে বিচারিক সেবা প্রদানকারী ব্যবস্থা হিসেবে নারী পুরুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য করা জরুরি। জি, এখানে নারী এবং পুরুষ আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। আমরা যখনই নারী পুরুষকে সম অধিকারে বিশ্বাস করবো, সম অধিকারে দেখবো, তখন আমরা বলবো জেন্ডার সংবেদনশীল। জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত পরিচালনা করার মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন দলিত শ্রেণী, জি, গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া, অন্যান্য সকল যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে জি, তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে এই গ্রাম আদালতের বিচারিক সেবাতে। সমানভাবে বিচারিক সেবা যাতে তাদের মাঝে পৌঁছানো সম্ভব হবে। গ্রামের দরিদ্র সুবিধা বঞ্চিত নারী জনগোষ্ঠী তাদের প্রতি সংগঠিত কোনো অন্যায়ের প্রতিকার পাওয়ার জন্য উদ্যোগ নিতে উৎসাহী হবে এবং বাধা বিপত্তি ছাড়াই স্থানীয়ভাবে শান্তিপূর্ণভাবে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করার সুযোগ পাবে। এর ফলে ইউনিয়ন পরিষদের প্রতি নারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং ভারসাম্যপূর্ণ সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা ও সমাজের সুষম উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা শক্তিশালী হবে। সমাজের সুষম উন্নয়ন বলতে এই জন্য বলা হয়েছে, একটি সমাজে গঠিত হয় নারী এবং পুরুষের সমন্বয়ে। নারীকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন হবে না, আবার পুরুষকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন হবে না। নারী পুরুষ যখন সম অধিকার পাবে, সমানভাবে বিচরণ করবে, সমানভাবে কাজ করতে পারে, তখন একটি সমাজের সুষম উন্নয়ন সংগঠিত হবে। সংবেদনশীল গ্রাম আদালতের ফলে স্থানীয় পর্যায়ে নারী সহ অন্যান্য সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার পথ অনেক সুগম হবে এবং জি। বিচার প্রক্রিয়ায় তাদের অভিগম্যতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক জনাব আহসানুল্লাহ মামুন। আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আমি প্রথমে কিছু আলোচনা করেছি, আবার বলছি, যেমন জেন্ডার সংবেদনশীল অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বলতে এমন একটি পরিবেশের নিশ্চয়তাকে বোঝানো হয়েছে যেখানে মামলার আবেদন দাখিল করা থেকে শুরু করে সমন জারি, শুনানি পরিচালনা, সিদ্ধান্ত এবং বাস্তবায়ন প্রতিটি ধাপে নারী পুরুষ এবং সামাজিক আর্থিক অবস্থাভেদে কোন রকম বৈষম্য করা হবে না এবং যাবতীয় কার্যকরী সম্পন্ন করা হবে যাতে করে নারী পুরুষ প্রত্যেকেই হয়রানি মুক্তভাবে সম্মান ও মর্যাদার সাথে গ্রাম আদালতের সেবাটা সে লাভ করতে পারে। তখনই আমরা জেন্ডার সংবেদনশীল বলবো, যখনই নারী পুরুষের মধ্যে কোনো আলাদাভাবে বৈষম্য সৃষ্টি করা হবে না। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক। আপনার কাছে আরও একটি বিষয়, গ্রাম আদালত পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত প্রতিষ্ঠা ও গ্রাম আদালতে নারীর ক্ষমতায়নের জন্য কি করণীয় রয়েছে? ধন্যবাদ। আসলে এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ গ্রাম আদালত যারা পরিচালনা করবেন তাদের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য লক্ষণীয় থাকা দরকার। যেমন গ্রাম আদালতে মামলার আবেদন গ্রহণ করার সময় নারী পুরুষ ভেদে কোন রকম বৈষম্যমূলক আচরণ করা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে জনপ্রতিনিধি আছেন, ইউনিয়নের যে কর্মকর্তারা আছেন, তাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। আবেদন গ্রহণ থেকে শুরু করে মামলার সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত মামলার পুরো প্রক্রিয়াটি গ্রাম আদালতের প্রচলিত আইন অনুযায়ী এবং নিরপেক্ষতার সাথে পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের আইন সম্পর্কে গ্রাম আদালতের সাথে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তির সঠিক ধারণা অর্জন করা। গ্রাম আদালতের সদস্য মনোনয়নের নির্দেশ প্রদানের সময় মনোনীত সদস্য হিসেবে নারী পুরুষ যে কাউকে যে প্রতিনিধি মনোনয়ন দেওয়া যায় সে বিষয়ে পক্ষদেরকে অবহিত করা। বিরোধীয় বিষয়ের সাথে নারী স্বার্থ জড়িত থাকলে সংশ্লিষ্ট পক্ষকে বাধ্যতামূলকভাবে অন্তত একজন নারী প্যানেল সদস্য মনোনয়নের বিষয়ে অবহিত করতে হবে, যেটা আমি পূর্বে বলেছি।
জি গ্রাম আদালতের পরিবেশ নারীর জন্য নিরাপদ ও ভয়মুক্ত করা, প্রতিবন্ধী, বয়স্ক নারী পুরুষ, আদিবাসী এবং হিজড়া ব্যক্তিদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশের নিশ্চয়তা প্রদান করতে হবে ইউনিয়ন পরিষদে। মামলার শুনানির সময় আবেদনকারী, প্রতিবাদী এবং সাক্ষীর বক্তব্য সাক্ষ্য প্রদানের সময় প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে। সাধারণভাবে গ্রাম অঞ্চলের নারীরা বাড়ির বাইরে পরিবেশের কথা বলতে অভ্যস্ত নয়। তার নারী আবেদনকারী, প্রতিবাদী বা সাক্ষীর কথা বলার সময় যথেষ্ট সময় নিয়ে শুনতে হবে এবং স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য তাকে উৎসাহিত করতে হবে। এরপর আরো কয়েকটা বিষয় বলা যেতে পারে, যেমন গ্রাম আদালতের নারী প্যানেল সদস্যগণ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যের সাথে তাদের মতামত প্রকাশ করতে পারেন, চেয়ারম্যান সেরকম অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। নারী প্যানেল সদস্যগণকে তাদের মতামত প্রকাশ করতে উৎসাহিত করতে হবে। গ্রাম আদালতের সামগ্রিক কার্যক্রম পরিচালনায় সংবেদনশীল ভাষা ব্যবহার করা, নারীর জন্য ক্ষতিকারক বা বৈষম্যমূলক কোনো প্রথা বা অনুশীলনের উদাহরণ, যৌনপূর্ণ কৌতুক বা মন্তব্য করা থেকে বিরত থাকা। এমন কোনো মন্তব্য করা যাবে না যেটা নারীর জন্য শ্লীলতাহানি ঘটে, এরকম কোনো মন্তব্য বা কোনো উক্তি করা যাবে না। গ্রাম আদালতের কার্যক্রম দেখতে আসা ব্যক্তিদের সাথে সম্মানজনক আচরণ করা, নারী বলে কোনো দর্শনার্থীকে হেয় বা অবজ্ঞা না করা। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে গ্রাম আদালত জেন্ডার সবগুলো অন্তর্ভুক্তিমূলক একটা গ্রাম আদালত প্রতিষ্ঠা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক জনাব আহসানুল্লাহ মামুন, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প। আপনার কাছে সর্বশেষ আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিশেষ বার্তা কি? এই বিষয়ে কতগুলো বিষয় স্পষ্ট বলা আছে, আমরা গ্রাম আদালতের আইনে বলা আছে। আমি কয়েকটা বিষয় উল্লেখ করছি। একটা হচ্ছে নারী সংশ্লিষ্ট মামলায় গ্রাম আদালতে প্যানেল সদস্য হিসেবে নারী অংশগ্রহণ বাধ্যতামূলক, এটা ধারা 5-1 বলা আছে। গ্রাম আদালত নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বিচারিক সেবা পৌঁছে দেয়। গ্রাম আদালত সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিবর্গকে আচার আচরণ, ব্যবহার ও কর্মকাণ্ডে অবশ্যই জেন্ডার সংবেদনশীল হতে হবে। যেটা আমি শুরুতে বলেছি, জেন্ডার সংবেদনশীল হচ্ছে যেটা নারী পুরুষের প্রতি সম অধিকার, সম আচরণ নিশ্চিত করতে হবে। গ্রাম আদালত নারীদের ন্যায় বিচার প্রাপ্তির সহজ ও সাশ্রয়ী পথ, সহজ পথ এবং সহজ বলতে কেন, এটি অল্প সময়ে এটার একটা ন্যায় বিচার পাওয়া যায়। সাশ্রয়ী বলতে কেন, এখানে মাত্র দেওয়ানিতে 20 টাকা আর ফৌজদারিতে টাকা ফি দিয়ে এখানে মামলা এন্ট্রি করা হয়। এর বাইরে আর কোনো খরচ করার সুযোগ নেই, কোনো বিধান নাই। গ্রাম আদালতের মাধ্যমে কার্ড বকেয়া ভরণ পোষণ আদায় সেবা গ্রহণ করতে পারে। এটা গ্রাম আদালত আইন 2006 আগে ছিল না, এটা 2024 সালে সংশোধনীতে আনা হয়েছে। এখানে গ্রাম আদালতে তার কোনো স্ত্রী, কোনো নারী তার বকেয়া ভরণ পোষণ আদায়ের জন্য এখানে কি মামলা করতে পারবে এবং সেটা সেবা গ্রহণ করতে পারবে। এটা নারীদের জন্য একটি বিশাল অর্জন আমি মনে করি। আমাদের গ্রামীণ সমাজে অনেক নারী এরকম নির্যাতিত, অবহেলিত হয়ে আসছে। এক্ষেত্রে দেখা যায় স্বামী তাকে তালাকও দেয় না, ছেড়েও দেয় না, বলে তুমি চলে যাও। এক্ষেত্রে সে তার বাপের বাড়ি চলে যায় তার বাচ্চা নিয়ে, কিন্তু স্বামী তার কোনো খোঁজ খবর নেয় না, তার কোনো ভরণ পোষণ দেয় না। এক্ষেত্রে ওই নারী যদি মনে করে তখন তার ভরণ পোষণের জন্য গ্রাম আদালতে আবেদন করতে পারে এবং গ্রাম আদালতের মাধ্যমে সেটি একটি তার সেবা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি অনেক কষ্ট করে আমাদেরকে এতক্ষণ ধরে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অন্য কোনো প্রোগ্রামে আপনাকে আমরা আবার পাবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাকে জানার জন্য এবং আমার কথাগুলো সুন্দরভাবে শোনার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয়শ্রোতা, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের উপস্থিত আলোচক মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া, নোয়াখালী। আপনি যদি রেডিও সাগরদ্বীপের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন সর্বশেষ। ধন্যবাদ আপাকে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে অল্প সময়ে স্বল্প খরচে যদি সঠিক বিচার পেতে হয় তাহলে অবশ্যই গ্রাম আদালতে যাবেন এবং গ্রাম আদালতে মামলা করবেন। আমাদের হাতিয়া উপজেলার 11টি ইউনিয়ন পরিষদ আছে। চেয়ারম্যানের মাধ্যমে আপনি ইউপি যে প্রশাসনিক কর্মকর্তা আছে তার কাছে মামলা দায়ের করবেন এবং ওখানে ওই ইউপি প্রশাসক এটা প্যানেল চেয়ারম্যানকে দিবে। উনি যাচাই বাছাই করে যদি মনে করে যে এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত, তবে সেই মামলা অবশ্যই ওখানে গ্রহণ করবে এবং গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করবে।
আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের এই গ্রাম আদালত কার্যক্রম এটা ন্যায় বিচার পাওয়ার জন্য একটা বিরাট জায়গা। মানুষের, গরিব মানুষ, বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ আছে, জনগোষ্ঠী আছে, তাদের বিচার পাওয়ার জন্য একটা সুযোগ যে ইউনিয়ন পরিষদে এত দ্রুত সময়ে এবং অল্প খরচে এই মামলাটা পরিচালিত হয়, সে সহজে বিচারটা পাবে। সুতরাং সবাই এই গ্রাম আদালতের বিষয়ে সবাইকে জানিয়ে দিবেন এবং এই ধরনের কোনো ঘটনা যে এলাকায় ঘটে না কেন সেই পরিষদে মামলা দায়ের করবেন। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, হাতিয়া নোয়াখালী। অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় শ্রোতা, এরই মধ্যে অনেক শ্রোতা আমাদেরকে ফোন করেছেন এবং SMS করেছেন। আমাদের সময় সীমাবদ্ধতার কারণে আমরা প্রোগ্রাম এখানে শেষ করব। এতক্ষণ আপনারা শুনলেন কমিউনিটি রেডিও প্রোগ্রামস ফর প্রমোটিং জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইন দ্য ভিলেজ কোর্ট সিস্টেমস প্রকল্পের ফোন ইন লাইভ রেডিও অনুষ্ঠান গ্রাম আদালতে নারীর ক্ষমতায়ন। অনুষ্ঠানটির সহযোগিতায় অ্যাক্টিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ ফেজ 3 UNDP, ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCRA, এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, নারী নেত্রীরা বলেছেন সেই 100 বছর আগের আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া অধিকার বাস্তবায়িত হয়নি বলেই নারীর জন্য এই দিবস জরুরি। নারীরা এই দিনে নিজেদের কর্মপদ্ধতি নির্ধারণে একত্রিত হতে পারে। নারী নেতৃত্বই পারে সকল ধরনের বিভেদ, বাধা, বৈষম্য, শোষণ, বঞ্চনা, নির্যাতন, সহিংসতা দূর করে একটি নতুন পৃথিবী গড়তে। সেই পৃথিবী হবে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়নের পৃথিবী। এ প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়। যে ধ্বনি জাগায় প্রাণ, সে আওয়াজ তোলে রেডিও সাগরদ্বীপ 99.2 FM।